প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক খুব মজার এবং সহজবোধ্য করতে সিএমআই স্কুলের ধারাবাহিক লেকচার ভিডিওর এই আয়োজন। নতুন আরও একটি পর্বে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। বিগত পর্বগুলোতে আমরা অ্যালকেনের প্রস্তুত প্রণালী এবং শনাক্তকরণ বিক্রিয়া পড়েছিলাম, তারপরে উডস বিক্রিয়ার ডিটেলস দেখেছিলাম এবং আজকের পর্বে আমরা পড়ব অ্যালকিন প্রস্তুতি এবং অ্যালকিন শ্রেণীর যৌগের শনাক্তকরণ বিক্রিয়া। অ্যালকিন বলতে আমরা কাকে চিনি? অ্যালকিন হচ্ছে সিএন এইচ টোয়াইসেন সাধারণ সংকেত বিশিষ্ট যে সমস্ত যৌগ আছে তাদেরকে অ্যালকিন বলা হয়, যেখানে এন এর মান 2-3 এভাবে শুরু। 2 থেকে কেন শুরু? কারণ অ্যালকিন হতে হলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হয়, আর দ্বিবন্ধন থাকতে হলে কমপক্ষে 2টি কার্বন থাকতেই হয়। এখন এই অ্যালকিন শ্রেণীগুলোকে প্রস্তুত করা যায় কয়েকভাবে। তার মধ্যে প্রথম এবং প্রধান যে পদ্ধতি সেটি হচ্ছে অ্যালকোহলকে এর বিভিন্ন প্রভাবকীয় নিরোধনের মাধ্যমে প্রস্তুত করা যায়। অ্যালকোহলের বিভিন্ন প্রভাবকীয় নিরোধক যেমন H2SO4, অ্যালুমিনা ইত্যাদির উপস্থিতিতে অ্যালকোহলকে নিরোধন করে, অর্থাৎ জল বিয়োজন করে, অর্থাৎ পানি অপসারিত করে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করা যায়। বিক্রিয়াটি হচ্ছে এরকম: RCH2OH তাকে যদি অ্যালুমিনা বা H2SO4 এরকম প্রভাবকের উপস্থিতিতে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে পানিও বিয়োজিত হয়, অর্থাৎ নিরোধিত হয়ে এখানে তৈরি হবে RCH ডাবল বন্ড CH2 এরকম অ্যালকিন এবং H2O। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, তাহলে CH3 CH2 CH2OH এরকম একটা প্রোপানলকে যদি আমরা Al2O3 এর সাহায্যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে আমরা এখান থেকে হাইড্রোজেন এবং এখানকার একটা হাইড্রোজেন চলে যেয়ে আমরা পানি বিয়োজিত করে CH3 CH ডাবল বন্ড CH2 এবং এই হাইড্রোজেন এবং এই OH মিলে হবে পানি। এই যে পানি বিয়োজিত হওয়া বা ডিহাইড্রেট হওয়া, ডিহাইড্রেশন, এটাকেই বলা হয় নিরোধন বা অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধনের সাহায্যে আমরা অ্যালকিন প্রস্তুত করলাম। 2 নম্বর পদ্ধতি হচ্ছে উচ্চতর অ্যালকেন থেকে বা পেট্রোলিয়াম থেকে সংশ্লেষ করে আমরা বিভিন্ন উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় যদি আমরা একে রাখি বা উত্তপ্ত করি, তাহলে অ্যালকেন অণুসমূহের ভাঙ্গনের ফলে এই অ্যালকেন থেকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালকেন এবং অ্যালকিন সৃষ্টি হবে। উদাহরণস্বরূপ C12H26 এটি হচ্ছে একটা উচ্চতর অ্যালকেন, যেটি হচ্ছে ডোডেকেন। এটিকে যদি আমরা তাপ দেই, অনেক বেশি তাপ দেই, এবং সেটি যদি হয় এরকম 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মতো, এবং সেখানে প্রভাবক হিসেবে থাকে যদি Al2O3 অর্থাৎ অ্যালুমিনা এবং Cr2O7, এই রকম প্রভাবকের উপস্থিতিতে যদি এরকম উচ্চতর অ্যালকেনকে তাপ দেওয়া হয়, তাহলে পাওয়া যাবে একটা C10H12 বিশিষ্ট একটা অ্যালকেন এবং এর সঙ্গে ইথিলিন পাওয়া যাবে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2। আর এরকম C10H22 এরকম কোনো অ্যালকেন থেকে আমরা পেতে পারি C6H14 প্লাস 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন পেতে পারি। অর্থাৎ অ্যালকেনকে যদি উপযুক্ত প্রভাবক এবং তাপ দিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে আমরা এর থেকে ক্ষুদ্র কোনো অ্যালকেন এবং অবশ্যই একটা অ্যালকিন পেতে পারি। 3 নম্বর যে পদ্ধতিটা আছে সেটি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, অর্থাৎ কোনো একটা অ্যালকাইল হ্যালাইড যেমন CH3 CH2 CH2Cl এরকম একটা প্রোপাইল ক্লোরাইড, এটিকে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটি কিনা অ্যালকোহলীয়, এই প্রোপাইল ক্লোরাইডকে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করাই, অর্থাৎ ডিহাইড্রোহ্যালোজেনেশন করাই,
তাহলে এখান থেকে এই ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনের পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন এবং এখানকার ক্লোরিন সরে যেয়ে এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট করে, অর্থাৎ CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HCl। এখন এই ক্লোরিন যদি এই কার্বনে না থাকে এই মাঝখানের কার্বনে থাকতো, তাহলে এই ক্লোরিনের সাথে যদি এখানকার একটা হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা পাবো এরকম CH2 ডাবল বন্ড CH2 CH3, এবং এই ক্লোরিনের সাথে যদি এখানকার একটা হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা পাবো CH3 CH ডাবল বন্ড CH2 CH3, অর্থাৎ এটি হচ্ছে আবার বিউটিন 1 অর্থাৎ বিউট 1 ইন, আর এটি হচ্ছে বিউট 2 ইন। তাহলে আমরা একই যৌগের একই একটা অ্যালকাইল হ্যালাইডকে এরকম ডিহাইড্রো হ্যালোজেনেশন করে এরকম দুই ধরনের উৎপাদ পেতে পারি। কারণ কোন উৎপাদটা বেশি পাওয়া যাবে সেই নিয়মটা সাইজেফের নিয়ম অনুযায়ী পাওয়া যায়, যে এই যে বিউটিন 2 এটি পাওয়া যায় এই 80%, এটি পাওয়া যায় 20%। এই নিয়মটা আমরা যখন অপসারণ বিক্রিয়া পড়ব ডিটেলস, তখন আমরা দেখব যে কেন এরকম 80% এবং 20%-এর দুইটা ভেরিয়েন্ট হয়। সেটা আমরা এখানে বেশি আলোচনা করছি না, কারণ এখানে আমাদের মূল ফোকাস হচ্ছে অ্যালকিন উৎপাদন। তো এই যে বিউট 1 ইন হোক আর বিউট 2 ইন হোক, এখানে যে অ্যালকিন পাওয়া যাচ্ছে সেটি মূলত অ্যালকাইল হ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজেনেশন বিক্রিয়ার সাহায্যেই পাওয়া গেল। এরপরের পদ্ধতি হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করা হবে। অ্যালকাইনকে RC ট্রিপল বন্ড CH এরকম অ্যালকাইনকে যদি আংশিক বিজারিত করা হয়, আংশিক বিজারিত যদি করা হয় হাইড্রোজেন দ্বারা, অর্থাৎ আংশিকভাবে যদি হাইড্রোজেন সংযোজন করা হয়, এখানে PD এবং বেরিলিয়াম সালফেট, অর্থাৎ বেরিলিয়াম সালফেটটা এখানে প্রভাবক বিষ হিসেবে কাজ করতেছে। এটি এই PD বা প্যালাডিয়ামের প্রভাবন ক্ষমতাকে একটু হলেও হ্রাস করে দিবে, এবং তাহলে পাবো CH2 ডাবল বন্ড CH2, এখানে একটা R আছে, অর্থাৎ অ্যালকিন পাওয়া যাবে। এখানে প্যালাডিয়ামের প্রভাবন ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ কমায় দেওয়া প্রয়োজন, কারণ আমরা চাইবো যে এই অ্যালকাইনকে আংশিকভাবে বিজারিত করা হোক বা আংশিকভাবে হাইড্রোজেন দ্বারা সংযোজিত করা হোক, কারণ তা না হলে এটি পূর্ণমাত্রায় বিজারিত হয়ে বা হাইড্রোজেন পূর্ণমাত্রায় সংযোজিত হয়ে এই অ্যালকিনকে আবার অ্যালকেনে পরিণত করে দিতে পারে। উদাহরণস্বরূপ CH3 C ট্রিপল বন্ড CH কে যদি হাইড্রোজেনের সাহায্যে সংযোজিত করা যায় PD এবং বেরিলিয়াম সালফেটের উপস্থিতিতে, তাহলে পাওয়া যাবে CH3 CH ডাবল বন্ড CH2, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকিন পাওয়া যাবে। আমরা বিভিন্নভাবে অ্যালকিন পেতে পারি, তার মধ্যে উল্লেখযোগ্য 4টা বিক্রিয়া আমরা পড়লাম। এখন আমরা দেখব যে অ্যালকিনকে কিভাবে শনাক্ত করা হয়। এখন অ্যালকিনকে শনাক্ত করার প্রথম পদ্ধতি হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আমরা জানি ব্রোমিন সাধারণ অবস্থায় তরল অবস্থায় থাকে এবং যেটি কিনা লাল বর্ণের তরল। এই লাল বর্ণের ব্রোমিন তরলকে যদি কার্বন টেট্রাক্লোরাইডে রেখে 5% দ্রবণ তৈরি করা, অর্থাৎ এমন একটা কার্বন টেট্রাক্লোরাইডের উপর ব্রোমিন দ্রবণ যেখানে ব্রোমিন হচ্ছে 5%, এবং এই 5% ব্রোমিন দ্রবণকে যদি কোনো একটা যৌগের সাথে বিক্রিয়া করানো হয় এবং সেই বিক্রিয়ায় যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, অর্থাৎ যৌগটা যদি অসম্পৃক্ত হয়, তাহলে সেই যৌগটা অবশ্যই এই ব্রোমিনের লাল বর্ণকে দূরীভূত করে দিবে। যদি একটা উদাহরণ দেখা যায় CH3 CH ডাবল বন্ড CH2, এই বিক্রিয়াটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে, যে ব্রোমিন কিনা কার্বন টেট্রাক্লোরাইডের 5% দ্রবণ, সেটির সাথে বিক্রিয়া করলে এই ব্রোমিনকার একটা কার্বন এবং এখানকার একটা কার্বনের সাথে যুক্ত হবে এবং এই দ্বিবন্ধনটাকে ভেঙে দিবে। তাহলে CH3 CH এবং CH2Br। এখন কিন্তু এই ব্রোমিনের মধ্যে কোনো লাল বর্ণ নেই, কারণ কি এই দ্বিবন্ধনের উপস্থিতিতে এই দ্বিবন্ধন ভেঙে যে এই ব্রোমিনকে এর সঙ্গে যুক্ত করিয়েছে এবং যার ফলে একটি বর্ণহীন 1,2-ডাইব্রোমো প্রোপেন তৈরি করেছে। অ্যালকিন শনাক্তকরণের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বেয়ার পরীক্ষা, অর্থাৎ কোনো যৌগে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, অর্থাৎ যৌগটা যদি অসম্পৃক্ত হয়, তাহলে বেয়ার পরীক্ষার সাহায্যে সেটা শনাক্ত করা যাবে। যেখানে দ্বিবন্ধন থাকলে উৎপন্ন হবে গ্লাইকল এবং ত্রিবন্ধন থেকে উৎপন্ন হবে কার্বক্সিলিক বা জৈব অ্যাসিড। পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি KOH অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করানো হয়, তাহলে
আর যাই উৎপন্ন হোক না কেন এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, এর সঙ্গে জায়মান অক্সিজেন উৎপন্ন হবে। এই জায়মান অক্সিজেন দ্বারা যদি সেই যৌগটা ইথিলিন অর্থাৎ একটা অ্যালকিন যদি যৌগ হয়, তাহলে সেই যৌগটা এই জায়মান অক্সিজেনের সাথে H2 এর উপস্থিতিতে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল তৈরি করবে, অর্থাৎ মাঝখানের ডাবল বন্ডটা ভেঙে যাবে এবং এখানে একটা OH এখানে একটা OH অর্থাৎ গ্লাইকল তৈরি হবে। যৌগটা যদি ত্রিবন্ধন বা অ্যালকাইন হতো তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হতো। যদি কোনো যৌগের মধ্যে এরকম কার্বন কার্বন দ্বিবন্ধন বা অসম্পৃক্ত যৌগ থাকে, সেখানে এই যে জায়মান অক্সিজেন যেটি কিনা আসলে রিপ্রেজেন্ট করতেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে, এই যৌগে এই দ্বিবন্ধন থাকার কারণে এই জায়মান অক্সিজেনের সাথে এই যৌগের বিক্রিয়ায় এই ইথিলিন গ্লাইকল উৎপন্ন হলো, অর্থাৎ এর সঙ্গে সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূর হয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে অ্যালকিন শনাক্তকরণের একটি অন্যতম পরীক্ষা।